হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা 1 জানুয়ারি 2022-এর দ্য হিন্দু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথমে যে গুরুত্বপূর্ণ নিউজটা রয়েছে, জিএসটি কাউন্সিল ডিফার্স ট্যাক্স রেট ইনক্রিজ অন টেক্সটাইল। তো জিএসটি কাউন্সিল টেক্সটাইলের ওপর, বস্ত্র বয়ন শিল্পের উপর ট্যাক্স রেট বাড়ানোর কথা বলেছিল, সেটা কিছুদিনের জন্য স্থগিত করে দিয়েছে। ট্যাক্স রেট যেটা বর্তমানে রয়েছে 5%, সেটা বাড়িয়ে 12% করার কথা হচ্ছে। এর ফলে বস্ত্র এর দাম কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ জামা কাপড়ের দাম কিন্তু এখানে বেড়ে যাবে এবং কিছুদিনের জন্য এটা স্থগিত রাখা হয়েছে। যদিও আমরা যদি দেখি তাহলে দেখব ফুটওয়্যারের ক্ষেত্রে কিন্তু 12% এটা কিন্তু কমানো হয়নি বা এটাও স্থগিত রাখা হয়নি। 12% কিন্তু জুতোর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে দাম। তো এখানে কিন্তু জিএসটি বাড়ছে, সাধারণ জুতোর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো যেটা রেহাই দেওয়া হয়েছে টেক্সটাইলের ক্ষেত্রে কিছুদিনের জন্য, বস্ত্রের ক্ষেত্রে কিছুদিনের জন্য এটা রেহাই দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখব জিএসটি কাউন্সিল সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি একটু দেখে নেব। জিএসটি কাউন্সিল এটা কিন্তু একটা সংবিধান স্বীকৃত বডি, কনস্টিটিউশনাল বডি, স্ট্যাচুটরি নয়, কনস্টিটিউশনাল কিন্তু, কারণ এটা সংবিধান সংশোধনের মাধ্যমে 101st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 এর মাধ্যমে এটা আনা হয়েছিল এবং আর্টিকেল 279A আমাদের সংবিধানে আর্টিকেল 279 এর মধ্যে এই জিএসটি কাউন্সিলটা রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই কাউন্সিলে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যিনি, অর্থাৎ নির্মলা সীতারামন বর্তমানে রয়েছেন। তো উনি কিন্তু জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান, অর্থাৎ যিনি কিনা আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। এবং অন্যান্য যারা মেম্বার রয়েছেন, ইউনিয়ন মিনিস্টার, স্টেট মিনিস্টার, মিনিস্টার অফ রেভিনিউ, ফাইন্যান্স অ্যান্ড মিনিস্টার ইন চার্জ অফ ফাইন্যান্স ও ট্যাক্সেশন অফ অল স্টেটস। তো ফাইন্যান্স মিনিস্টার বা ট্যাক্সেশন এর উপর যে মিনিস্টার রয়েছেন সমস্ত রাজ্যের, তারা থাকেন এর মধ্যে, এবং রেভিনিউ মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার যারা রয়েছেন তারা কিন্তু এখানে থাকেন। এটা একটা যুক্তরাষ্ট্রীয় বডি হিসেবে ধরা হয়, ফেডারেল বডি ধরা হয়, কারণ এখানে কিন্তু রাজ্য সরকারের মন্ত্রীরাও থাকছেন, আবার কেন্দ্র সরকারের মন্ত্রীরাও থাকছেন এই জিএসটি কাউন্সিলে। এবং এই যে ডিসিশন মেকিং, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের যে ডিসিশন মেকিং হয়, সেটা কিন্তু মেজরিটি অফ নট লেস দ্যান 3/4 অফ দ্য ওয়েটেড ভোট অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। 3/4 মেম্বারের 3/4 এর ওয়েটেজ, যে ওয়েটেজগুলো দেওয়া আছে মেম্বারদের, আলাদা আলাদা ওয়েটেজ আছে প্রত্যেকের জন্য। তো সেখানে টোটাল 3/4 ওয়েটেজের বেশি যদি হয় তবে কিন্তু এখানে ভোটিং মেজরিটি, তবে সেটাকে ধরা হবে, সেই ডিসিশনটা তবে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তো এখানে শুধুমাত্র কেন্দ্রের ডিসিশনে চলে না, এখানে কিন্তু রাজ্যগুলোর ডিসিশনও ধরা হয় এবং সব মিলিয়ে 3/4 এর বেশি যখন ওয়েটেজ পেরিয়ে যাচ্ছে তবে কিন্তু কোনো ডিসিশন অ্যাকসেপ্ট করা হয়। The vote of central government shall have a weightage of 1/3 of the total vote cast. তো 1/3 রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এইগুলো। জিএসটি কাউন্সিলে 1/3 সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে। The votes of all states taken together shall have a weightage of 2/3 of the total vote cast in that meeting. সমস্ত স্টেট গভর্নমেন্টের যে ভোট সেটা কিন্তু 2/3 ধরা হয়, সেন্টারের 1/3 এবং স্টেটগুলোর সব মিলিয়ে 2/3 ভোটিং এখানে ধরা হয়। ইকোনমিক সার্ভে 2016-17 জিএসটি কাউন্সিল কোঅপারেটিভ ফেডারেলিজম টেকনোলজি হিসেবে এটাকে তুলে ধরা হচ্ছে, কোঅপারেটিভ ফেডারেলিজম টেকনোলজি। তো জিএসটি কাউন্সিল সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আমরা তথ্যগুলো জেনে নিলাম। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা অ্যাড হয়েছিল, সংবিধানে কততম ধারাতে এটা রয়েছে এবং এর ফাংশনস কি, কোন কোন মেম্বার এতে থাকেন, সেটা আমরা দেখলাম। এরপর আমরা আবার অন্য নিউজে চলে যাব। ডিসওরিয়েন্টেশন অফ ক্রিউ ইন পুয়ার ওয়েদার লাইকলি কজ অফ ক্র্যাশ। তো কিছুদিন আগে আমরা দেখেছি 8 ডিসেম্বর একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ যিনি ছিলেন বিপিন রাওয়াত এবং
তার স্ত্রী আরও অন্যান্য মেম্বাররা তারা হেলিকপ্টার ক্র্যাশের জন্য মারা গিয়েছিলেন। তো এখানে কারণটা নির্ধারণ করা হয়েছে যে খারাপ ওয়েদারের জন্যই কিন্তু মূলত এই দুর্ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, এরপর আমরা চলে যাব FCRA লাইসেন্স অফ এনজিও এক্সটেন্ডেড বাই 3 মান্থ। তো এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যারা রয়েছে তারা যখন বিদেশ থেকে অর্থ নেয়, বিদেশ থেকে বিভিন্ন অর্থ অ্যাকসেপ্ট করে, তাদের কিন্তু FCRA এর রুলের মধ্যে, এই যে আইন রয়েছে তার রুলের মধ্যে তারা কিন্তু পড়ে যায়। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিছুদিন আগে জেনেছি মাদার টেরেসার যে ফাউন্ডেশন ছিল সেখানে তাদের কিন্তু সেই এনজিওর কিন্তু এই ট্রানজাকশানের বিষয়টা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের লাইসেন্সটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা আইন রয়েছে। কি বিষয়টা আমরা দেখে নেব। ইউনিয়ন হোম মিনিস্ট্রি অন ফ্রাইডে এক্সটেন্ডেড বাই অ্যানাদার 3 months দ্য ভ্যালিডিটি অফ লাইসেন্স অফ FCRA রেজিস্টার্ড এনজিওস উইথ ওয়ার নট রিনিউড বাই December 31। তো যারা FCRA এর আন্ডারে রেজিস্টার করেছিল তাদের রেজিস্ট্রেশনটা আরও 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা নিউজে বলা হয়েছে। কিন্তু আমরা এই FCRA সম্পর্কে ডিটেলসে একটু দেখে নেব বিষয়টা কি, FCRA আইনটা কী ছিল সেটা আমরা দেখে নেব। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট একটা ছিল 2010 সালে। ফরেন কন্ট্রিবিউশন কেন বলা হচ্ছে? কারণ বিদেশ থেকে এই সমস্ত এনজিওগুলোকে সাহায্য করা হচ্ছে এবং এই সংক্রান্ত আইন এসেছিল 2010-এ। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটা করা হয়েছিল। তো যে সমস্ত এনজিও ফরেন কন্ট্রিবিউশন যাদের লেস দেন 25,000 তাদের এই আইনের আন্ডারে আনা হতো না, এর উপরে যাদের সেক্ষেত্রে কিন্তু এটাকে আনা হতো এবং এদের রেজিস্টার প্রত্যেক 5 বছর অন্তর অন্তর রিনিউয়ের একটা বিষয় এদের ছিল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2020-তেই কিন্তু অতি সম্প্রতি অ্যামেন্ড করা হয়েছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 অ্যামেন্ড করা হয়েছে। প্রহিবিশন টু অ্যাকসেপ্ট ফরেন কন্ট্রিবিউশন, ফরেন কন্ট্রিবিউশন অ্যাকসেপ্ট করা হচ্ছে এখানে এবং এটা প্রহিবিট করা হচ্ছে। ফরেন কন্ট্রিবিউশন অ্যাকসেপ্টেন্সের কি প্রহিবিশন দেওয়া হচ্ছে? দ্য অ্যাক্ট বার্স পাবলিক সার্ভেন্টস ফ্রম রিসিভিং ফরেন কন্ট্রিবিউশন। যারা পাবলিক সার্ভেন্ট রয়েছেন, তারা যারা পাবলিক সার্ভেন্ট রয়েছেন, গভর্নমেন্ট সেক্টরে যারা পাবলিক সার্ভেন্ট রয়েছেন তারা ফরেন কন্ট্রিবিউশন রিসিভ করতে পারবেন না। পাবলিক সার্ভেন্ট ইনক্লুড এনি পারসন হু ইজ ইন সার্ভিস অর পে অফ দ্য গভর্নমেন্ট অর রেমুনারেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য পারফরমেন্স অফ এনি পাবলিক ডিউটি। তো পুরোপুরি এখানে পাবলিক সার্ভেন্ট, সমস্ত পাবলিক সার্ভেন্টদের কথা বলা হচ্ছে যারা ফরেন কন্ট্রিবিউশন অ্যাকসেপ্ট করতে পারবেন না। ট্রান্সফার অফ ফরেন কন্ট্রিবিউশন। The Act prohibits the transfer of foreign contribution to any other person not registered to accept foreign contribution. তো যারা কিনা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রিকৃত নেই তাদেরকে কোনো ফান্ড ট্রান্সফার করা যাবে না। কেউ একজন অ্যাকসেপ্ট করলো, তার হয়তো রেজিস্ট্রেশন আছে কিন্তু যাকে করলো তার রেজিস্ট্রেশন নেই, এরকম কিন্তু করা যাবে না। ট্রান্সফার কাউকে করা যাবে না। আধারটা ম্যান্ডেটরি করে দেওয়া হয় রেজিস্ট্রেশনের জন্য। সমস্ত যারা মেম্বার থাকবে, অফিস বিয়ারার, যে এনজিওর কথা বলা হচ্ছে সেই যে এনজিও, সেই এনজিওর কিন্তু ডাইরেক্টর, অফিস বিয়ারার, সমস্ত সকলকে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। যারা ফরেন কন্ট্রিবিউশন রিসিভ করছেন তাদের আধার কিন্তু ম্যান্ডেটরি। FCRA অ্যাকাউন্ট। The Act state that foreign contribution must be received only in an account designated by bank, FCRA account, such branches of the State Bank of India, New Delhi. খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা রয়েছে, এই যে বিদেশি যে ফান্ড সেটা যে অ্যাকসেপ্ট করা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র FCRA অ্যাকাউন্টেই মাধ্যমেই অ্যাকসেপ্ট করা যাবে। তো যাদের এই অ্যাকাউন্ট নেই তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। অর্থাৎ পার্টিকুলারলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউ দিল্লির আন্ডারে FCRA অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানেই শুধুমাত্র ফরেন কন্ট্রিবিউশনটা অ্যাকসেপ্ট করা যাবে, অন্য কোথাও করা যাবে না। রিডাকশন ইন ইউজ অফ ফরেন কন্ট্রিবিউশন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস। একটা এনজিও চালাতে হলে তারা তাদের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে, অ্যাডমিনিস্ট্রেশনটা বজায় রাখার জন্য, নানা রকম কাজকর্ম বজায় রাখার জন্য যে খরচটা রয়েছে, এই যে ফরেন কন্ট্রিবিউশনটা আসছে 20% এর বেশি কিন্তু খরচ করা যাবে না। অর্থাৎ এই অফিসের মেনটেনেন্সের জন্য 20%-এর বেশি খরচ করা যাবে না। যে বিদেশি ফান্ডটা এলো তার 20%-এর বেশি কিন্তু
অফিস মেনটেনের জন্য খরচ করা যাবে না। অন্যান্য তারা যে কাজের জন্য এনজিও সেই কাজে তারা খরচ করতে পারবে, কিন্তু তাদের নিজেদের যে মেনটেনেন্স সেই মেনটেনেন্সের জন্য 20%-এর বেশি খরচ করতে পারবে না। সারেন্ডার অফ সার্টিফিকেট অ্যাক্ট অ্যালাউজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু পারমিট এ পারসন টু সারেন্ডার দেয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো একজনকে এখানে পারমিট করা হচ্ছে। তো খুব গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট এই সমস্ত আনা হয়েছিল, অর্থাৎ সহজ কথায় ফরেন কন্ট্রিবিউশন যে সমস্ত এনজিও পায় সেই সমস্ত কন্ট্রিবিউশনকে কিন্তু খুব সহজে সেটা কিন্তু আর করা যাবে না। খুব সহজে বিদেশ থেকে অর্থ আসবে এবং সেটা বিভিন্ন অন্যান্য কাজে ব্যবহার করা যাবে, এরকম জিনিস কিন্তু খুব সহজে আর করা যাবে না, এই বিষয়টা এখানে বলতে চাওয়া হয়েছে। এবং এই যে রেজিস্ট্রেশনের কথা বলা হলো সেটা এখানে 3 মাসের জন্য আবারও বাড়ানো হয়েছে, এটা বলা আছে। এখানে বিভিন্ন রকম পলিটিক্যাল নিউজ রয়েছে, আমরা এটা বাদ দেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হাউ আওয়ার জাজেস হেল্পড সেভ লাইভস ডিউরিং করোনা। করোনার সময় আমাদের যারা জাজ রয়েছেন তারা কিভাবে লাইভ সেভ করছেন। হাউ আওয়ার জাজেস হেল্প সেভ লাইভস ডিউরিং করোনা। করোনার সময়ে আমরা দেখেছি জুডিশিয়াল অ্যাক্টিভিজম ছিল। জুডিশিয়াল অ্যাক্টিভিজম বিষয়টা কি? জুডিশিয়ারি নিজে থেকে সুওমোটো নিজের থেকেই বিভিন্ন বিষয়ে সরকারকে নির্দেশ দেওয়া, যাতে করে ওই পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায়, সেটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলা হয়। তো এখানে করোনার সময় তো কিন্তু এটা তারা করেছিল, যাতে ড্রাগ অ্যাভেলেবেল থাকে, সাধারণ মানুষ যেন এগুলো পায়। এবং আমরা একটা সময় দেখেছি যে টিকা কিন্তু যেটা দেয়া হচ্ছে সেটা অর্থের বিনিময়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলে যে এরকম কিন্তু করা যাবে না, ফ্রি অফ কস্ট প্রত্যেকে যেন পায়। তো এই যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেওয়া রয়েছে। জুডিশিয়াল অ্যাক্টিভিজমের খুব সুন্দর একটা উদাহরণ, ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুব হেল্পফুল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। নমিতা গোখেল উনি কিন্তু এই ইংলিশ নোভেলের জন্য সাহিত্য একাডেমি পেয়েছেন 2021-এ। 2021-এর সাহিত্য একাডেমি নমিতা গোখেল পাচ্ছেন ইংলিশ লিটারেচার, থিংস টু লিভ বিহাইন্ড। থিংস টু লিভ বিহাইন্ড, এটার জন্য নমিতা গোখেল উনি সাহিত্য একাডেমি পুরস্কারটা পাচ্ছেন। বিভিন্ন রকম পলিটিক্যাল নিউজ রয়েছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। এখানে এডিটোরিয়াল রয়েছে। এডিটোরিয়ালের ক্ষেত্রে প্রথম এডিটোরিয়ালটা সেই অর্থে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সেকেন্ড এডিটোরিয়াল যেটা রয়েছে, এখানে বলা হচ্ছে যে ভ্যাকসিন যেটা বুস্টার ডোজ যেটা দেওয়া হবে, যেটা বুস্টার ডোজ দেওয়া হবে, অর্থাৎ যারা 60 বছরের উপরে রয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে সরকার একটা নিয়ম করতে চাইছে, যেটা যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কোভ্যাক্সিন ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রথমত তাদের দিলে তবে কিন্তু তারা তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে। তো এই জিনিসটা ঠিক নয়। এখানে এই আর্টিকেল করণ থাপার, উনি খুব বিখ্যাত একজন অ্যাঙ্কার, উনি এটা বলতে চাইছেন যে এই যে ভ্যাকসিন স্ট্র্যাটেজিটা সরকারের ক্ষেত্রে সেটা কিন্তু ঠিক নয়। তো এইগুলো এডিটোরিয়ালে রয়েছে। পলিটিক্যাল নিউজ অধিকাংশ। Biden put in trade warning over Ukraine. ইউক্রেনের একটা অংশ ক্রিমিয়া 2014 সালে রাশিয়া কিন্তু এই ক্রিমিয়াটা দখল করে নেয়, যেটা ইউক্রেনের একটা পার্ট। ব্ল্যাক সির মধ্যে এই ক্রিমিয়া এলাকাটা পড়ছে, এবং ক্রিমিয়া যখনই অ্যানেক্স করে নেয়, যখনই রাশিয়া তাদের অন্তর্ভুক্ত করে নেয় ক্রিমিয়াকে, তখন প্রচুর কিন্তু স্যাংশন ইউরোপ থেকেও এবং আমেরিকা থেকেও রাশিয়ার উপর লাগানো হয়েছিল। স্যাংশনস, ইকোনমিক স্যাংশনস, নানা রকম স্যাংশনস কিন্তু লাগানো হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এই ইস্যুটা সলভ হয়নি। তো এখানে বাইডেন পুতিনকে ওয়ার্নিং দিচ্ছেন, ট্রেড ওয়ার্নিং দিচ্ছেন। তো এখানে সেই বিষয়টা আলোচনা করা হয়েছে, ইন্টারন্যাশনাল নিউজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং এখানে বলা হচ্ছে শ্রীলঙ্কা টু ইঙ্ক প্যাক্ট উইথ ইন্ডিয়া টু ডেভেলপ অয়েল ট্যাঙ্ক। তো আমরা জানি শ্রীলঙ্কার একটা
বন্দর রয়েছে ত্রিঙ্কোমালি এরকম জায়গাতে রয়েছে ইস্টার্ন সাইডে। তো সেখানে ওয়াইল্ড ট্যাঙ্ক এর দেখাশোনার জন্য ইন্ডিয়ার সাথে একটা প্যাক্ট তারা করছে। অয়েল ট্যাঙ্ক বিষয়টা কি, এখানে যে সমস্ত অয়েল আনা হয়, ক্রুড অয়েল যেখানে আনা হয়, এখানে কিন্তু ট্যাঙ্কের মাধ্যমে সেটা সঞ্চয় করা হয়। ত্রিঙ্কোমালি এই বন্দরে ট্যাঙ্কের মাধ্যমে সেটা সঞ্চয় করা হয়। তো সেই ট্যাঙ্কগুলোকে মেনটেনেন্স করা, তাদের দেখাশোনা করা, এর জন্য ইন্ডিয়ার সাথে তারা একটা প্যাক্ট করতে চাইছে। তো ত্রিঙ্কোমালি বন্দরটা শ্রীলঙ্কাতে অবস্থিত, আর মনে রাখতে হবে উত্তর পূর্ব দিকে অবস্থিত, এবং বর্তমানে কিন্তু এরা চীনের কন্ট্রোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং ভারতের সাথে চুক্তিবদ্ধ হওয়ার একটা চেষ্টা করছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বিষয় ইকোনমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাকাউন্ট স্লিপস টু ডেফিসিট ইন Q2। তো আমরা জানি ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি, ব্যালেন্স অফ পেমেন্টের দুটো পার্ট থাকে, একটা কারেন্ট অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ডেফিসিট দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট এটা কিন্তু আমরা আবার ডেফিসিটে চলে আসছি, এবং ডেফিসিট কিন্তু যথেষ্ট বেশি, এখানে 9.6 বিলিয়ন এরকম ডেফিসিট দেখা যাচ্ছে Q2-তে, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ফার্স্ট কোয়ার্টার এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেকেন্ড কোয়ার্টার। তো এই সেকেন্ড কোয়ার্টারে এই ডেফিসিটটা দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের যে ডেটা, সেপ্টেম্বরের পরে যে ডেটা রিলিজ হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই 3 মাসে আমরা কিন্তু ডেফিসিটে চলছি, অর্থাৎ আমরা আমদানি বেশি করেছি, রপ্তানি কম করেছি, এর জন্যই কিন্তু এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা হয়েছে এই কোয়ার্টারে, যেটা অর্থনীতির পক্ষে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নয়। এখানে আরেকটা অর্থনীতির ক্ষেত্রে ভালো খবর রয়েছে, কোর সেক্টর আউটপুট 3.1% কিন্তু বেড়েছে। কোর সেক্টর, আমাদের কোর সেক্টর রয়েছে 8টা, কোর সেক্টর রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রয়েছে 8টা, একটু আমাদের এটা মনে রাখতে হবে। কোর সেক্টর কয়লা, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্ট, ফার্টিলাইজার, স্টিল, সিমেন্ট, ইলেকট্রিসিটি, এরকম কিছু 8টা সেক্টর রয়েছে যেগুলোকে আমরা কোর সেক্টর বলি। কয়লা, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্ট, ফার্টিলাইজার, স্টিল, সিমেন্ট, ইলেকট্রিসিটি, এই সমস্ত এগুলো কোর সেক্টরের মধ্যে পড়ে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে আউটপুটে ইনক্রিজ হচ্ছে কোর সেক্টর, সেখানে কিন্তু প্রোডাকশন বাড়ছে, সেটা নির্দেশ করছে, যেটা একটা ভালো সাইন। Foreign owned asset in India rose by 37 billion in Q2, RBI data। ফরেন ওন অ্যাসেট যেটা রয়েছে ভারতে বিদেশিদের, সেই সংখ্যাটা কিন্তু বেড়েছে, অর্থাৎ বিদেশিরা ভারত থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু তারা রোজগার করছে ভারত থেকে, এটা কিন্তু এখানে একটা নির্দেশ করছে। অর্থাৎ ভারতে জিডিপি বাড়লেও সেটা কিন্তু বেশ কিছুটা অংশ বিদেশের, সেটা কিন্তু ভারত থেকে বিদেশে চলে যাচ্ছে। তো টেক্সটাইল সেক্টর জিএসটির ক্ষেত্রে এটা আমরা দেখেছি, প্রথম নিউজই ছিল। এখানে আর সেই ধরনের খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে নেই। তো আজকের দ্য হিন্দু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।